প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। আশা করি তোমরা যার যার বাসা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ভালোই আছো। আমি তোমাদের রসায়ন ক্লাস নিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আসলে আমরা খুব একটা কঠিন সময় পার করছি। এই সময়ে তোমরা সবাই অত্যন্ত সতর্কতার সাথে বাসা বাড়িতে নিরাপদে থাকবে এবং যে অপরন্ত যে সময়টা, এই সময়টা তোমরা কাজে লাগাবে। আমি তোমাদের সাথে গত ক্লাসে জৈব যৌগের নামকরণ নিয়ে কিছু কথা বলছি এবং আমাদের বিভাগের আরও কয়েকজন সম্মানিত শিক্ষক নামকরণ নিয়ে তোমাদের সাথে কথা বলেছেন। তো যাই হোক, আমি আরেকটু তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করি। আমার বিশ্বাস শুধু উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রী নয়, রসায়নের সাথে সংশ্লিষ্ট যে কোনো পর্যায়ের ছাত্রছাত্রী আজকের এই আমার অনলাইন ক্লাসটি যদি উপভোগ করে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। রসায়ন বিভাগের অধ্যয়নরত যে কোনো ছাত্রছাত্রী এখন দেখা যায় জৈব যৌগ অধ্যয়নের ক্ষেত্রে অনেক ভয় পান, কারণ তাদের কাছে বিষয়টা অনেক কঠিন মনে হয়। আসলে আমরা তোমাদেরকে সেভাবে উপস্থাপন করতে পারছি না বলে তোমরা একটু ভয় পেয়ে যাচ্ছ। তা আমি আশা করব যে তোমরা সাহসিকতার সাথে বিষয়টা খুব সুন্দরভাবে দেখবে। তোমরা প্রয়োজনে বিভিন্ন বই এবং অনলাইনের যে সমস্ত জার্নাল আছে এগুলোর তোমরা সহায়তা নিবে। আমি নামকরণের সব কিছু ডিটেলস এক ক্লাসে আলোচনা করতে পারবো না, তবে এটা বলতে পারি যে নামকরণের যে রুলস আছে সে রুলসগুলো বিভিন্ন সময়ে আপডেট হয়েছে এবং তোমরা ইতিমধ্যে বিভিন্ন স্যারের ক্লাস থেকে তোমরা জেনেছো এগুলো বিভিন্ন সময়ে আপডেট হয়। তবে ইউপ্যাক সর্বশেষ 2013 সালে তাদের আপডেট যে অংশটা সেটা তারা প্রকাশ করেন। তো এরপরে আর কোনো আপডেট নাই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 19 সাল পর্যন্ত যে আপডেটগুলো তারা ইউপ্যাকের মাধ্যমে গ্রহণ করেছেন, আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো প্রথমে আমি আমার যে পরিচিতি, সেই পরিচিতি আজকের পাঠ পরিচিতি হলো অর্গানিক কেমিস্ট্রি নোমেনক্লেচার, সেই অংশ। তো আমার পরিচিতিটা তোমাদের সামনে তুলে ধরলাম, এটা তোমরা সবাই জানো। তো আমি তোমাদের সাথে যেটা আজকে মূলত শেয়ার করতে যাচ্ছি এটা হলো অগ্রগণ্য তালিকা, যেটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট। এই প্রায়োরিটি লিস্ট সর্বশেষ যে আপডেট, সে আপডেটের যে অংশটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। যেমন এখানে দেখো, এই অংশটার মধ্যে কার্বক্সিল অ্যাসিডের যে ফাংশনাল গ্রুপ, যেটাকে কার্বক্সিল গ্রুপ বলা হচ্ছে, 1 নম্বরে এটা সবার উপরে আছে। এটা যদি পূর্ব পদে হয় তাহলে কার্বক্সি হয়, আর যদি মূল কার্যকরীমূলক সাফিক্স হিসাবে ইউজ হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে হবে, ওইক অ্যাসিড সংক্ষেপে যদি বলি। এক্সাম্পল হলো ইথানোইক অ্যাসিড। তারপরে 2 নম্বরে সালফোনিক অ্যাসিড, যেমন এখানে বেনজিন সালফোনিক অ্যাসিডের গাঠনিক সংকেত দিয়ে দেখানো হয়েছে সালফোনিক অ্যাসিড। যদি এটা পূর্বপদ হয় তাহলে সালফো, আর এখানে হলো সালফোনিক অ্যাসিড, উদাহরণ হলো বেনজিন সালফোনিক অ্যাসিড, এখানে দেখানো হয়েছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা এক্সাম্পল হিসাবে। তারপরে এখানে আছে এস্টারমূলক, যদি এটা
প্রতিস্থাপক হিসেবে হয় এস্টারমূলক তাহলে অ্যালকক্সি কার্বনিল, আর যদি মূল কার্যকরী মূলক হয় তাহলে ওয়েট আকারে আসবে। এখানে বলা আছে মিথাইল ইথানোয়েট, উদাহরণ হিসেবে দেওয়া আছে মিথাইল ইথানোয়েট। তারপরে 4 নম্বর যে কার্যকরী মূলক এটা হলো অ্যাসিড হ্যালাইড, যেটা অ্যাসিড হ্যালাইড মূলকটা যদি প্রিফিক্স হয় হ্যালো কার্বনিল আকারে আসে, আর যদি সাফিক্স হয় তাহলে অয়েল হ্যালাইড হিসাবে থাকবে। উদাহরণ হলো ইথানোয়েল ক্লোরাইড, যদি আমরা সিম্পল কার্যকরীমূলক বিশিষ্ট যৌগের কথা বলি ইথানোয়েল ক্লোরাইড। তারপরে 5 নম্বরে গিয়ে অ্যামাইড, এখানে যখন হাইড্রোজেন থাকবে তখন অ্যামাইড, আর যখন অ্যালকাইল থাকবে তখন প্রতিস্থাপিত অ্যামাইড। যদি এটা এই ধরনের কার্যকরীমূলক যদি প্রিফিক্স হয় তাহলে কার্বামোইল, আর যদি সাফিক্স হয় মূল কার্যকরীমূলক হয় তাহলে কার্বক্সামাইড, যেমন ইথানামাইড। তার পরবর্তী আমি যাচ্ছি 6 নম্বর কার্যকরীমূলক, যেটাকে আমরা সায়ানোমূলক হিসেবে জানি। আসলে এটা যদি গ্রুপ বলি তাহলে এটাকে বলতে হবে নাইট্রাইলমূলক। এটা যখন প্রিফিক্স হবে অর্থাৎ প্রতিস্থাপক হিসেবে যখন আসবে তখন এটা হবে সায়ানো, আর যখন মূল কার্যকরীমূলক সাফিক্স যখন হবে তখন হবে এটা মানে পরপদ আর কি, সাফিক্স যখন হবে তখন নাইট্রাইল, যেমন ইথানাইট্রাইল। তারপরে অ্যালডিহাইড যখন হবে, এটা তোমরা সবাই জানো অ্যালডিহাইড কার্যকরীমূলক, যখন এটা প্রতিস্থাপক হবে ফরমাইল হবে, আর যখন সাফিক্স হবে অর্থাৎ মূল কার্যকরীমূলক তখন রুট যে অংশটা, রুটের সাথে EN এর পরিবর্তে AL যুক্ত হবে। এখানে যেমন এখানে কার্বালডিহাইড, যেটা যেমন ইথেন EN বাদ দিয়ে হয়ে যাচ্ছে ইথানল, এগুলো তোমরা অলরেডি জেনেছ। কিটোনটা এখানে C ডাবল বন্ড O, যেটা যখন দুই দিকে অ্যালকাইল বা অ্যারাইল থাকবে তখন যখন মূল কার্যকরীমূলক হিসেবে কিটো মূলকটা থাকবে তখন হবে ওন, যেমন প্রোপানন যেমন, আর এটা যখন প্রতিস্থাপক হবে তখন সেটা হবে অক্সো। তারপরে অ্যালকোহলমূলক, যেটা অ্যালকোহলমূলক যখন প্রতিস্থাপক হবে তখন হাইড্রোক্সি, আর যখন এটা সাফিক্স হবে অর্থাৎ মূল কার্যক্রম তখন অল, যেমন মিথেন থেকে মিথানল যেটা হয়। তারপরে থায়ল, যেটা প্রতিস্থাপক হিসেবে হয় মার্কেপটো, আর মূল কার্যকরীমূলক হিসেবে থায়ল, যেমন মিথেন থায়ল। তারপরে এমিন, এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি তিনটে একসাথে 11 নম্বরে গিয়ে এমিন, তাহলে যখন প্রতিস্থাপক হবে এমিনো, আর মূল কার্যকরীমূলক হলে এমিন, যেমন মিথাইল মূলকের সাথে যখন এমিন থাকবে এমিনো মূলক থাকবে তখন মিথাইলামাইন। তারপরে আমরা একটা বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করি, যেমন এখানে অ্যালকিনস এবং অ্যালকাইন্সের ক্ষেত্রে একটু তোমরা খেয়াল করো। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো, তোমরা এখানে দেখো এখানে OH আছে, তার মানে এটা হলো, আর এখানে দেখো ডাবল বন্ড আছে, তাহলে এটা দেখা যাচ্ছে এখানে দুইটা যদি ফাংশনাল গ্রুপ বলি, একটা হলো ইন আর একটা হলো অল। তাহলে এখানে আমরা দেখব যে এই OHটা হলো মূল কার্যকরীমূলক আর ইনটা হয়ে যাচ্ছে সেখানে প্রতিস্থাপক। যখন ইনটা প্রতিস্থাপক হয় তাহলে সেখানে এই প্রিফিক্সের ক্ষেত্রে ইন হয়, আর যদি মূল কার্যকরীমূলক হয় তাহলে ENE এই অংশটা হয়। এই যে এইটা দেখো, এখানে এই ইনটা হলো প্রতিস্থাপক, এই যৌগটার ভিতরে ইনটা হলো প্রতিস্থাপক,
তাহলে প্রতিস্থাপক হিসেবে যেহেতু ইন সেজন্য এখানে ইএন ইন, আর এখানে এই যৌগটার মধ্যে এই ডাবল বন্ডটা হলো এখানে মূলত কার্যকরীমূলক, সেই জন্য ইএনই, অর্থাৎ এই ইটা প্রতিস্থাপকের ক্ষেত্রে হবে না, এই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে। প্রিফিক্সের ক্ষেত্রে শুধু ইএন হবে আর সাফিক্সের ক্ষেত্রে ইএনই হবে। এখানে এই যৌগটার মধ্যে দেখো তোমরা ওএস যদি মূল কার্যকরীমূলক হয় এখানে, তাহলে আমরা ওএস মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তাহলে এটা রুট হলো 5 কার্বন চেইন, সেজন্য প্যান্ট, তারপরে প্রতিস্থাপক তার অবস্থান সহ উল্লেখ হবে এই যে এখানে হাইফেন 4, যেহেতু এখান থেকে 4 নম্বরে দ্বিবন্ধন, আর 1 নম্বর কার্বনের সাথে ওএইচ, হ্যাঁ, তাহলে 4 ইন হাইফেন 1 হাইফেন অল, তাহলে প্যান্ট 4 ইন 1 অল। তারপরে এখানে দেখা যাচ্ছে এই যৌগটার মধ্যে যেহেতু এখানে একটি মাত্র ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক, আমরা যেদিক থেকে ওই যে লোয়েস্ট মানে লোকেন্ট হিসেবে আমরা এদিক থেকে আমরা নাম্বারিংটা করব 1 2 3 4 5, বাট এখানে দেখো এদিক থেকে নাম্বারিংটা হলো, কারণ এটা মূল কার্যকরীমূলক, যেদিক থেকে কাছে পাওয়া যাবে ওএস মূলকটাকে সেদিক থেকে নাম্বারিং করতে হচ্ছে। কিন্তু এখানে যেহেতু একটি কার্যকরীমূলক, এখানে আর প্রায়োরিটির বিষয় নাই, সেজন্য এখানে তোমাদের যেদিক থেকে এই দ্বিবন্ধনের অবস্থানটাকে ক্ষুদ্র সংখ্যা দিয়ে প্রকাশ করা যাচ্ছে সেদিক থেকে নাম্বারিং করা হচ্ছে। আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, এই যে নাম্বারিং যেটা করা হচ্ছে এটা কার্বনকে এখানে নাম্বারিং করা হচ্ছে, কার্বন শিকলের কার্বনকে, এটা তোমরা সবসময় এই জন্য দেখো এই যে লাল কালি দিয়ে যে লেখাটা আছে এটা কিন্তু কার্বনের উপরে, নট হাইড্রোজেনের উপরে না, এবং এটা কার্বনের অবস্থানকে এখানে বোঝানো হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নম্বর। কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন বা অন্য কিছু এখানে মিন করে নাই, এখানে কার্বনের অবস্থানটাকে বোঝানো হচ্ছে 1 নাম্বার কার্বন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তাহলে এটা রুট হলো 5 কার্বনের, সেই জন্য প্যান্ট। আচ্ছা, আর এখানে কার্যকরীমূলক তো একটাই ইন, হ্যাঁ, সেই জন্য এই ইন দিয়ে যেহেতু সমাপ্তি হবে তাহলে তার পজিশনটা কত 1 নাম্বার থেকে শুরু, এই জন্য 1 মানে হাইপেন দিয়ে 1, তারপরে আবার হাইপেন ইন ইএনই ইন, বাট এখানে হলো অনলি ইন, কারণ এখানে আরও কার্যকরীমূলক রয়ে গেছে, মূল কার্যকরী রয়ে গেছে, সেই জন্য এখানে লাস্টের ই ব্যবহৃত হয়নি। এরপরে আমরা একটু এদিকে দেখি, যেমন এখানে এই যৌগটাতে দেখো অ্যালকাইনের ক্ষেত্রে যেটা হয়, যখন এটা প্রিফিক্স হয় তখন শুধু ওয়াই এন বসে লাস্টে, যায়া যখন প্রিফিক্স পূর্বপদ হয়, আর যখন পরপদ হয় তখন ওয়াই এনই হয়, অর্থাৎ এখানে লাস্টে ইটা বাদ যায় যদি ইন আইন যে কথাটা, আইনটা যদি মাঝখানে থাকে তাহলে লাস্টের এই যে ইটা আর থাকলো না, এখানে একটু খেয়াল করো। আর এখানে দেখো তোমাদের যে জায়গাটা এখানে প্যান্ট টু আইন কিভাবে হলো, আমরা আগে এখানে চিন্তা করছি যে এখানে একটি মাত্র ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক আছে, সেটা হলো তোমাদের ত্রিবন্ধন, তাহলে আমরা এদিক থেকে গণনা করলে তার অবস্থানটাকে আমরা লোয়েস্ট লোকেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। এখানে 1 2 3 4 5, তাহলে 2 নম্বরে আইন, আর যেহেতু 5 কার্বন এই জন্য প্যান্ট, তাহলে 2 আইন, যেহেতু আইনের মধ্যে অর্থাৎ অ্যালকাইনের মধ্যে তার নামকরণটা শেষ, সেজন্য আমরা সেজন্য আমরা এখানে আইন লাস্ট আমরা ই বসাই দিলাম। বাট এখানে এই যৌগটাতে তোমরা দেখো এখানে আইন আছে আবার এমিনোমূলকটা আছে, তো আমাদের সেই প্রায়োরিটি লিস্ট আবার যাচ্ছি, প্রায়োরিটি লিস্টে এখানে 2টা কার্যকরীমূলক থাকলে তাহলে এটার প্রায়োরিটি এমিনোমূলকের প্রায়োরিটি বেশি, মানে উপরে আছে, আর অ্যালকাইনের প্রায়োরিটি নিচে, তাহলে আমাদের এখানে এটা হয়ে যাবে আমাদের প্রতিস্থাপক, এটা হয়ে যাবে মূল কার্যকরীমূলক।
তাহলে আমরা মূল কার্যকরীমূলক যেদিক থেকে গণনা করলে সে কার্বনের অবস্থানটাকে আমরা ক্ষুদ্র সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, সেটা এখানে একটু টাইপিং মিস্টেক, এই 1 হবে এখানে আর এই 2 হবে এখানে, এটা তোমরা একটু খেয়াল করবা। তাহলে এখানে এই যে এমিনোমূলকটা এটা হলো, তাহলে যৌগটা হলো এমিন যৌগ, আর অ্যালকাইন এটা হবে প্রতিস্থাপক। তাহলে আইন যদি প্রতিস্থাপক হয় তাহলে এটা প্রিফিক্স হিসাবে আসবে, তাহলে প্রিফিক্সটা কি হবে, ওয়াই এন এর জায়গায় শুধু ওয়াই এন হবে। তাহলে রুটটা কি, রুটটা হলো এখানে 4 কার্বনের রুট, তাহলে বিউট। তাহলে আগে প্রতিস্থাপকটা চলে আসবে 2, 2 নাম্বার থেকে শুরু আইন, এই জন্য 2 আইন ওয়াই এন, এখানে ই আর হলো না, তারপরে হাইপেন, তারপরে এই মূল কার্যকরীমূলকের অবস্থান 1, তারপরে হাইপেন অ্যামাইন, তাহলে বিউট 2 আইন 1 অ্যামাইন। আশা করি তোমরা এই অংশটা একটু ক্লিয়ার হতে পারছো। তারপরে আমি যাচ্ছি একটু মানে কম্পিটিটিভ কিছু কথাবার্তা, সেটা হলো অ্যালকিন এবং অ্যালকাইন। এই ক্ষেত্রে আমাদের প্রায়োরিটিগুলো কিভাবে আমরা নির্ধারণ করব, এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই উপকৃত হবে এই বিষয়টাতে, কারণ এখানে স্টুডেন্টরা বেশি ভুল করে। সেটা হলো এখানে তোমরা একটু দেখো, যেমন এখানে 5 কার্বনের একটা চেইন, এখানে 2টা কার্যকরীমূলক আছে, একটা হলো আইন আর একটা হলো ইন। তাহলে যখন 2টা কার্যকরীমূলক থাকবে, আমি এটা এদিক থেকে গণার তো সুযোগে নাই, কারণ এদিক থেকে গণ 1 2 3 4, তাহলে 3 1 2 3 4, তাহলে 2 আর 4, আর এদিক থেকে হলে 1 এবং 3, তাহলে আমাকে মাস্ট এদিক থেকে গণনা করতে হবে। সেটা নিয়ে আমার এখন আর চিন্তা করলে আর চলবে না, কারণ এটা আমি মাস্ট এদিক থেকেই, অর্থাৎ বাম থেকে ডান দিকে আমাকে গণনা করতে হচ্ছে। এখানে দেখো, এ মলিকুল ক্যান কন্টেনিং অ্যান অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন উইথ নো হায়ার র্যাঙ্কিং সাবস্টিটুয়েন্ট, এখানে কোনো মানে উপরের প্রায়োরিটির কোনো গ্রুপ নেই, বাট এটা খুব কাছাকাছি 2টা গ্রুপ, একটা হলো ইন এবং আরেকটা হলো আইন। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এখানে বলা হয় প্রথম হলো আমি যেদিক থেকে তার কার্বন শিকলের অবস্থানটাকে এখানে কার্যকরীমূলকের অবস্থানটাকে কার্বন শিকলের যে দিক থেকে গণনা করলে তার মানে লয়েস্ট লোকেন্ট দিয়ে প্রকাশ করতে পারবো, সেদিক থেকে আমাকে নাম্বারিংটা করতে হবে। তারপরে বলছে উইল বি নেমড সো অ্যাজ টু অ্যারেঞ্জ দ্য ইন অর আইন অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ ইন এবং আইন সেখানে আমি এটাকে অ্যালফাবেটিক্যালি চিন্তা করতে হবে, কি ইন আগে হবে না আইন আগে হবে। আমরা আগে সেই সুকৃতা সিরিজের মধ্যে কিন্তু আগের যে নিয়মটা ছিল ইউপেকের, সেখানে কিন্তু প্রায়োরিটি লিস্টে ইনটা উপরে এবং আইনটা নিচে, কিন্তু এখনকার যে 2013 সালের যে ভার্সন, সে ভার্সন অনুসারে যখন ইন এবং আইন এই দুইটাই থাকবে, তখন ইনটা এখানে প্রায়োরিটি পাবে, আইনটা লোয়েস্ট প্রায়োরিটি হবে, ওই অ্যালফাবেটিক সেন্সে। কিন্তু আগের যেটা ওই রিঅ্যাক্টিভিটি সেন্স, ওই সেন্সটা সেখানে আর এখন নতুন নিয়মে প্রযোজ্য হবে না। তো এখন আমার একজন ছাত্র প্রশ্ন করেছেন, কার্বক্সিলিক অ্যাসিড কি প্রিফিক্স হিসাবে ব্যবহার হয়? হ্যাঁ, হয় বলেই তো তারা এই নিয়মটা করেছেন, কারণ যদি ইন্টারমিডিয়েটের বই যদি দেখি তাহলে সেখানে তো প্রথম 3টার মধ্যে, অর্থাৎ জৈব অ্যাসিড এবং জাতক যে ফাংশনাল গ্রুপ, এগুলো কখনো প্রিফিক্স হয় না। হ্যাঁ, ভালোই উত্তর। হ্যাঁ, এটা অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের কথা, কিন্তু ইউপেক পদ্ধতিতে অবশ্যই হয়, কারণ যখন একাধিক কার্বক্সিল গ্রুপ থাকবে কোনো যৌগের ভিতরে, তখন ইউপেক পদ্ধতিতে নামকরণ করতে গেলে আমাকে অবশ্যই একটা বাদ দিয়ে বাকিগুলোকে আমাকে প্রতিস্থাপক হিসেবে চিন্তা করতে হবে। আশা করি যে স্টুডেন্ট প্রশ্নটা করেছেন আমি উত্তরটা দিতে পেরেছি। এখানে দেখা যাচ্ছে যে প্যান্ট 3 in 1 আইন, তো এখন এটা কিভাবে হলো, কারণ এখানে ইনটা 3 নম্বর কার্বন থেকে শুরু আর আইনটা 1 নম্বর কার্বন থেকে শুরু, তাহলে প্রায়োরিটি অনুসারে আমাকে ইনটাকে প্রায়োরিটি দিলে, অ্যালফাবেটিক যদি প্রায়োরিটি বলি, তাহলে অ্যালফাবেটিক প্রায়োরিটিতে ইনটা আমার প্রায়োরিটি পাচ্ছে, সেজন্য ইনটা আগে চলে আসতে, তাহলে তার অবস্থান সহ
3 ইন, রুটটা হলো পেন্ট, 3 ইন আর 1 এক নম্বর কার্বনে আইন, 1 আইন। আচ্ছা, এরপরে আমরা আরেকটু পরবর্তী আরেকটা নামকরণের ক্ষেত্রে যাই। এই যে যৌগটা এখানে এখানে দেখা যাচ্ছে কি এক জায়গায় দ্বিবন্ধন আছে, আরেক জায়গায় ত্রিবন্ধন আছে। এখানে আমি ফেসবুক লাইভে দেখছি একজন মন্তব্য করছেন, মিনহাজুল আবির মন্তব্য করছেন কার্বক্সিল গ্রুপ সবচেয়ে সক্রিয়, তাই এটা প্রধান গ্রুপ। হ্যাঁ ঠিক আছে, প্রধান গ্রুপ তো অবশ্যই, কিন্তু একটা যৌগের ভিতরে যদি 2 বা ততোধিক কার্বক্সিল গ্রুপ থাকে তখন আমাকে একটা কার্বক্সিল গ্রুপ মূল কার্যকরীমূলক হবে, আর বাকি কার্বক্সিল গ্রুপ এক বা একাধিক যদি থাকে সেগুলো হবে প্রতিস্থাপক। সেক্ষেত্রে তো আমাকে কার্বক্সিল গ্রুপটাকে, প্রতিস্থাপকটাকে আমাকে নাম্বারিং করতে হবে, কারণ আমি একাধিক কার্বক্সিলমূলক বিশিষ্ট যৌগের মধ্যে সবগুলো তো আমি কার্বক্সিল ইউপে, কারণ আমি যখন চেইন নির্ধারণ করব তখন পার্শ্ব শিকলের মধ্যে, যেমন আমি একটু লেখে একটু যদি এক্সাম্পলটা দেই তাহলে আমার মনে হয় স্টুডেন্ট ভালো করে বুঝতে পারবে। যেমন এখানে যদি এমন হয়, এমন যদি হয়, এটা আসলে এই স্টুডেন্টদের কনফিউশন লাগারই কথা। আমি একটু যদি শেয়ার করি, এই যে যৌগটা আমি যেটা কাগজের মধ্যে লিখলাম এই যৌগটা, তাহলে এখানে আমার দেখা যাচ্ছে কার্বক্সিলমূলক তো 2টা, তাহলে 2টা যদি কার্বক্সিলমূলক হয় আমাকে রুটটা এখানে চিন্তা করতে হবে। রুটটা হলো 1 2 3 4। যদি এই আমার চেইনটা হয় তাহলে এটা হয়ে যাবে, এই কার্বক্সিল গ্রুপটা হয়ে যাবে আমার প্রতিস্থাপক। তাহলে এটা কি হবে, বিউটানোয়িক অ্যাসিড যদি হয় তাহলে এর 3 নম্বরের যে কার্বক্সিটা এটা তো তখন আমার প্রতিস্থাপক। তাহলে এটা কি হবে, 3 কার্বক্সি বিউটানোয়িক অ্যাসিড, 3 কার্বক্সি বিউটানোয়িক অ্যাসিড। আমার মনে হয় আমার যে স্টুডেন্ট প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তরটা আমি দিলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কার্বক্সিল মূলক সবচেয়ে সক্রিয় হওয়া সত্ত্বেও একাধিক কার্বক্সিল মূলক থাকলে তাহলে কিভাবে তার নামকরণটা মীমাংসা হবে, সেজন্য ইউপেক এখন সকল স্তরের স্টুডেন্টকে বলবো তোমরা নতুন ইউপেক নিয়মটা যেন তোমরা ফলো করো, তাহলে কোনো জটিলতা আর সৃষ্টি হবে না। কারণ তোমরা হয়তো বর্তমানে ইন্টারমিডিয়েটের বইয়ের সেই কার্যকরী মূলকগুলো দেখে বসে আছো, তা কিন্তু হবে না, এগুলো অনেক আগের ভার্সন। হ্যাঁ, সুতরাং এত পুরাতন ভার্সন দিয়ে এখন আধুনিক রসায়ন চলবে না, আমাদেরকে যুগের তালে সবসময় আপডেট হতে হবে। এবং আমি জানি যে এ ধরনের প্রশ্ন অনেক আমাদের সম্মানিত সহকর্মীর মধ্যে রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব যে সর্বশেষ যে ভার্সন, কারণ যুগের সাথে আমাদের পড়াশোনা আপডেট করতে হবে, বইগুলো আপডেট করতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের শিক্ষক এবং ছাত্রছাত্রী সবাই সর্বশেষ আপডেটের সাথে সম্পর্কযুক্ত হবে, এটা আমি প্রত্যাশা করি। আচ্ছা, আমি এরপরে যে কার্যকরী মূলকগুলো এগুলো নিয়ে একটু কথা বলি। যেমন এখানে দেখা যাচ্ছে কি কিছু কার্যকরী মূলক এখানে দেওয়া আছে, যেমন এখানে ব্রোমো, ক্লোরো, ফ্লোরো, আয়োডো, অ্যালকোক্সি, এজিডো, নাইট্রো, এই যে এখানে কার্যকরী মূলকগুলো আছে, এই কার্যকরী মূলকগুলো কখনোই তারা সাফিক্স হয় না, অর্থাৎ একটা যৌগের ভিতরে জৈব যৌগের মধ্যে এগুলো সবসময় হবে প্রতিস্থাপক। এখন আগে আমরা যে ব্যাখ্যাটা পাইতাম সেটা হলো যে তাদের পারমাণবিক হ্যালোজেনগুলোর ক্ষেত্রে পারমাণবিক ভর হিসেবে সেখানে যদি ভর হিসেবে হয় তাহলে সবচেয়ে ভর বেশি তো আয়োডিনের, তাহলে আয়োডিন উপরে থাকার কথা। কিন্তু এখন সর্বশেষ যে মীমাংসা ইউপেক যে সিদ্ধান্তে উপনীত হয় যে তাদেরকে অ্যালফাবেটিক অর্ডারে হ্যালোজেনগুলোকে এখানে চিন্তা করতে হবে, এবং এখানে যেগুলো আছে দেখবা যে তোমরা সবগুলো অ্যালফাবেটিক অর্ডারে কিন্তু চিন্তা করা। যেমন এখানে ব্রুমিন বি, ক্লোরিন সি, মানে বি এর পরে সি, তারপরে ফ্লুরিন এফ। কিন্তু আমি যদি পারমাণবিক ভর হিসেবে যদি চিন্তা করি তাহলে এখানে ফ্লুরিনের অবস্থানটা সবার নিচে আসার কথা, বাট অ্যালফাবেটিক অর্ডার হওয়ার কারণে ব্রুমিন, তারপরে ক্লোরিন,
তারপরে ফ্লোরিন, তারপরে আয়োডিন, এভাবে তাদের ক্রম, সক্রিয়তার ক্রম এখানে সাজানো হয়েছে। তাহলে একটা যৌগের ভিতরে যদি দুইটা হ্যালোজেন থাকে, মনে করো একটা ব্রোমিন আর একটা ফ্লোরিন থাকে, তাহলে ব্রোমিনটাকে এখানে আগে লিখতে হবে, প্রতিস্থাপক আগে উল্লেখ করতে হবে, আর ফ্লোরিনটাকে পরে উল্লেখ করতে হবে অ্যাকর্ডিং টু নিউ প্রায়োরিটি লিস্ট, নতুন অগ্রগণ্য যে তালিকা, এই তালিকা অনুসারে। আর অ্যালকক্সি ইথারমূলক ইউপেক নিয়মে সবসময় অ্যালকক্সি হিসেবে হবে। ইথারমূলক বলতে এখানে ইউপেক নিয়মে কোনো কার্যকরী মূলক নাই, অলওয়েজ এটা একটা প্রতিস্থাপক। আর N3 এজিডু, এটা অবশ্য ইন্টারমিডিয়েটের সিলেবাসে আমাদের এজিডুটা দেওয়া নাই, কিন্তু নাইট্রোটা আমাদের দেওয়া আছে। তো যাই হোক, এই হলো আমার ইয়ে নিয়ে, বিশেষ করে প্রায়োরিটি লিস্ট নিয়ে কিছু কথাবার্তা। তো এটা আমি স্টুডেন্টদেরকে একটু জানানো প্রয়োজন বোধ করেছি, আশা করি তোমরা উপকৃত হবে এই বিষয়গুলো। আচ্ছা, আমি একটু উদাহরণের মধ্যে যাই। এখানে যেমন এখানে ফ্লোরোবেনজিন, যেহেতু এটা ফ্লোরিনটা অলওয়েজ প্রতিস্থাপক, তাহলে এটাকে বেনজিন ফ্লোরাইড বলা যাবে না। হ্যাঁ, কারণ এখানে এটা যেহেতু ফ্লোরিনটা প্রতিস্থাপক, তাহলে ফ্লোরিনটাকে আগে এখানে উল্লেখ করতে হবে, তাহলে ফ্লোরোবেনজিন, নট বেনজিন ফ্লোরাইড, এমন হবে না। আর এখানে যারা বিশেষ করে ইন্টারমিডিয়েট ক্লাসের স্টুডেন্ট, তোমরা এখানে এক্সাম্পলটা একটু দেখো। এই যে যৌগটা এখানে মূলত এই প্রত্যেকটা কর্নার এখানে মানে কার্বনকে এখানে বোঝানো হচ্ছে। তার মানে এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তাহলে এখানে টোটালি কার্বন কয়টা? 1 2 3 4 5 কার্বন, তাহলে পেন্টেন এখানে। তাহলে ব্রোমিনটা হলো প্রতিস্থাপক। তাহলে কোথায় আছে যদি আমরা নাম্বারিং করি, এখানে 1 2 3 4 5, তাহলে 3 নম্বরে ব্রোমিন। এই জন্য দেখো এখানে নামকরণ 3 ব্রোমোপেন্টেন। তোমরা জৈব রসায়নে আমি একটু লিখে দেখাচ্ছি। মনে করো এই যদি হয়, এই মনে করো একটা যৌগ, তাহলে আমরা এখানে মূলত এই টানটা দ্বারা আমরা এখানে বুঝতেছি যে CH3 টান দিয়ে CH2, তারপরে টান দিয়ে CH3। আমরা মূলত থেকে আমরা যা বুঝি, মূলত আমরা এটাই বুঝি, এটাকে আমরা প্রোপেন বলি। হ্যাঁ, আর যদি আমরা এটাকে যদি এভাবে একটা টান দিয়ে দিতাম, এভাবে টান দিয়ে দিতাম, তাহলে এটা দ্বারা আমরা তখন কি বুঝতাম? এটা দ্বারা আমরা বুঝতাম CH2 CH2 CH2। তাহলে এই 3 জায়গায় CH2 CH সাইক্লোপ্রোপেন আমরা বুঝতাম। তো এই হলো যে বিষয়গুলো আমার একটু আলোচনা প্রয়োজন বোধ করলাম, সেটা এখানে উল্লেখ করলাম। তারপর এখানে দেখো, এই যে এখানে 2 আয়োডোবিউটেন, 1 2 3 4, এখানে 2 নম্বরে আয়োডিন, 2 আয়োডোবিউটেন। ওকে, তারপরে এখানে যেমন এখানে মিথক্সি ইথেন কীভাবে হলো, আমি একটু লেখে যদি দেখাই, তাহলে CH3O CH2 CH3, এই যে এখানে পুরোটা যৌগ। তাহলে এখানে এই ছোট শিকলযুক্ত অক্সিজেনযুক্ত অংশটাকে আমরা প্রতিস্থাপক অ্যালকক্সি বলছি, আর বড় শিকলটা হলো আমাদের রুট, যেটা আর কি 1 2। তাহলে এখানে হলোটা কি? তাহলে মিথক্সি ইথেন। এখন যদি এমন হয় যে CH3 CH2O CH2 CH2 CH3, যদি এমন হয় তাহলে কি হবে? তাহলে এখানে যেমন এখানে মিথক্সি ইথেন, অর্থাৎ ইথেনটা হলো মূল শিকল আর এটা হলো প্রতিস্থাপক অ্যালকক্সি ইথার যৌগের ক্ষেত্রে। আর এখানে এই যে অংশটা, এই পুরোটাই চলে আসবে ইথক্সি, আর এটা হয়ে যাবে তখন প্রোপেন, কারণ এটা ছোট অ্যালকাইল গ্রুপ আর এটা বড় অ্যালকাইল গ্রুপ। বড়টা মূল মানে চেইন হয়ে যাবে 1 2 3। তাহলে এটা কি হবে? ইথক্সি প্রোপেন। এই যে আমি এটা এখন দেখাইলাম, ইথক্সি প্রোপেন, ইথক্সি লাস্ট যেটা ইথক্সি প্রোপেন হবে। তো এভাবে আমরা ইথার যৌগের নামকরণগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। এখন আমি কয়েকটা কার্যকরীমূলক তোমাদের সাথে শেয়ার করব, যেখানে যাদের যোজনী 2, বিশেষ করে ইথারমূলক, তারপরে কিটু মূলক, তারপরে অ্যানহাইড্রেট মূলক, তারপরে অ্যামাইড মূলক, প্রতিস্থাপিত অ্যামাইড মূলক,
হ্যাঁ, এই এই যে মূলকগুলো সেকেন্ডারি এমিন মূলক, এখানে এই কয়েকটা কার্যকরী মূলক মনে রাখবা তোমরা। একটা হলো আমাদের ইথার মূলক যেটাকে বা অক্সোমূলক যেটাকে বলছি। তবে এখন কথা আছে, যেমন এই যে কার্বনিল মূলক যখন কোথাও যদি প্রতিস্থাপক হয় তখন এটা কিন্তু আবার অক্সো হিসেবে প্রতিস্থাপক নামকরণ হয়, এটা মনে রাখবা। আর যদি ইথারমূলক বা অক্সিজেন শুধু এটাকে আমরা অক্সো বলি, কিন্তু ইউপেকে এখন তো অক্সোমূলক বলতে কিছুই নেই, কারণ ইথার অলওয়েজ প্রতিস্থাপক। হ্যাঁ, সুতরাং এখন আর এটাকে আমরা অক্সো বলবো না, এটা আগে বইগুলোতে উল্লেখ ছিল, এখন আর এটাকে অক্সোমূলক বলা যাবে না নতুন নিয়ম অনুসারে। তাহলে আমরা অক্সোটা শুধু নিয়ে আসব কোথায়? অক্সোটা নিয়ে আসবো আমরা শুধুমাত্র কার্বনিল মূলক যখন প্রতিস্থাপক হয় তখন আমরা অক্সো যে কথাটা, এই কথাটা আমরা নিয়ে আসব। আমি এখানে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই যে কার্যকরী মূলক কয়টা হলো এখানে, যেমন ইথার মূলক যেটা, কার্বনিল মূলক, অ্যানহাইড্রেট মূলক, প্রতিস্থাপিত অ্যামাইড মূলক এবং সেকেন্ডারি অ্যামিন মূলক। এই যে 5টা মূলক, 1 2 3 4 5, এই 5টা মূলক দ্বিযুজি মূলক। তোমরা এটা মনে রাখবা। তোমরা যখন এমসিকিউ বা ইন্টারমিডিয়েটে যে প্রশ্ন হয়, দেখবা যে তোমরা কোন কার্যকরী মূলকগুলো ব্যতিক্রম বা টটোমারিজম প্রদর্শন করে কি না, হ্যাঁ কোন যৌগগুলো, তাহলে তোমরা মনে রাখবে এই 5টা মূলকের কোনো একটি মূলক যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলে সেগুলো টটোমারিজম প্রদর্শন করতে পারে, যেহেতু তার যোজনী 2। আর টটোমারিজমকে এটা আমরা পরে আরেকটু ডিটেলস আলোচনা করব, আশা করি তোমরা উপকৃত হবে। আমি এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো কিছু যৌগ ইন্টারমিডিয়েট ক্লাসে দেখা যায়, যেমন আমি CH3 এই যৌগটা নিয়ে একটু কথা বলবো। যদি আমরা ভাঙি তাহলে এরকম দেখা যাবে, কার্বন CH3 এখানে দেখা যাবে এই যৌগটাকে যদি আমি ভাঙি তাহলে যৌগটাকে এরকম দেখা যাবে। তাহলে এই যৌগটার কিন্তু একাধিক নামকরণ আছে, হ্যাঁ, যেমন এটাকে আমরা নিউ পেন্টেন বলি, নিউ হ্যাঁ এটাকে আমরা নিউ পেন্টেন বলি। হ্যাঁ, আর একটা হলো কি টেট্রাবিউটাইল মিথেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে টেট্রাবিউটাইল মিথেন এখানে এই যে টেট্রাবিউটাইল মিথেন, তাহলে দুটো হয়ে গেল। আবার ইউপেক পদ্ধতিতে যদি বলি 1 2 3, তাহলে 2 ডাইমিথাইল প্রোপেন। তাহলে এই যৌগটার কিন্তু আমরা 3টা নাম দেখতে পাচ্ছি, এই যৌগটার 3টা নাম হয়। হ্যাঁ, একটা হলো নিউ পেন্টেন, হ্যাঁ, যেটা সাধারণ নাম। টেট্রাবিউটাইল মিথেন এটাকে বলা হয় উদ্ভূত বা জাত পদ্ধতিতে নাম। আর 2 ডাইমিথাইল প্রোপেন এটা হলো ইউপেক নাম। তাহলে এই যৌগটার 3টা নাম হতে পারে। একইভাবে আমরা আরও যদি কিছু যৌগ দেখি, যেমন আমি এই একটা যৌগ, একটা অ্যালকোহল, যৌগের কথা যদি বলি, এই যে অ্যালকোহল, এটার কিন্তু 3টা নাম হতে পারে। কি কি হতে পারে? 1 নাম্বার হলো, যদি আমরা নর্মালি বলি যে সাধারণ নামের, যে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, এটা একটা নাম হতে পারে। আরেকটা হতে পারে কার্বিনল সিস্টেমের নাম, যেটা উদ্ভূত বা জাত পদ্ধতিতে হয়। এটা হলো কি ট্রাইমিথাইল কার্বিনল, কারণ এই অংশটা হলো কার্বিনল, অল আর কার্বন মিলে কার্বিনল, আর 1 2 3 তিনটা মিথাইল, তাহলে ট্রাইমিথাইল কার্বিনল। বা আরেকটা নাম হলো, এটা হলো কি
ট্রাইমিথাইল কার্বিনলটা হলো উদ্ভূত পদ্ধতিতে নাম। আর একটা নাম বললাম যে টার্সারি বিউটাইল অ্যালকোহল, যেটা হলো সাধারণ পদ্ধতিতে নাম। আর ইউপেক পদ্ধতিতে যদি নাম বলি তাহলে আমাকে লং চেনটা চিন্তা করতে হবে, 1 2, লং চেনটাকে চিন্তা করে তারপরে বলতে হবে। তাহলে কি হবে, এখানে প্রতিস্থাপক এখানে একটা মিথাইল হবে, তাহলে এখানে হবে কি 2 মিথাইল প্রোপ টু অল। প্রোপেন থেকে প্রোপ আসবে, 2 মিথাইল প্রোপ টু অল, 2 মিথাইল প্রোপ টু অল, 2 মিথাইল প্রোপ টু অল। অর্থাৎ আমরা বইগুলোতে কোনো জায়গায় লেখছে 2 মিথাইল প্রোপানল 2, এই ধরনের আগে ছিল, কিন্তু এখন এগুলো সবগুলো কিন্তু ফিক্সড করে দেওয়া আছে। তো আমি যাই হোক, আমি আশা করছি যে তোমরা এই বিষয়গুলো দেখো। তাহলে এই যৌগটার নাম কয়টা হলো, 3টা। একটা হলো কি টার্সারি বিউটাইল অ্যালকোহল, আরেকটা হলো তোমার ট্রাইমিথাইল কার্বিনল, আরেকটা হলো 2 মিথাইল প্রোপ টু অল। তাহলে এটা 3টা নামকরণ হতে পারে, কারণ বহুপদী সমাপ্তি সূচক এরকম কোনো এমসিকিউ যদি ইন্টারমিডিয়েট ক্লাসে এসে যায় তাহলে তোমাদেরকে জানতে হবে। তো যাই হোক, নামকরণ তো আর 2-1টি ক্লাসে শেষ করা যাবে না। আমার মনে হয় তোমাদের অনেকগুলো ক্লাস নিলে ভালো ছিল, তবে আমরা আর নামকরণের দিকে অত সময় নষ্ট করব না, আমাদের আরও সামনে অনেক পড়া রয়েছে। পরবর্তীতে আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আসব, তোমরা নামকরণ প্র্যাকটিস করবে তোমাদের বইয়ে যেগুলো আছে। তবে লেটেস্ট পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো তাহলে আমি আশা করি যে তোমরা সবাই উপকৃত হবে। তো আমি আজকে এখানে রাখছি, তোমাদেরকে অশেষ ধন্যবাদ আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য। আমি আশা করি তোমরা এই রসায়নের বিশেষ অংশটুকু তোমরা শুনে বুঝে অনেক উপকৃত হবে। তো আবারও তোমাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস এখানে শেষ করছি। তোমাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই যার যার বাসা বাড়িতে নিরাপদে থাকবে এবং ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।